নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটে সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটে অংশ নেওয়ার ব্যাপারে বলতে পারবেন, কিন্তু হা অথবা না কোন দিকে ভোট দিবেন সে ব্যাপারে কিছু বলতে পারবেন না। এইটুকু বলে, কারণ তারা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী, জনগণের অর্থে তারা লালিত হচ্ছেন, অতএব বলতে পারবেন না। কিন্তু পরে আবার উনি ব্যাখ্যা দিতে গেলেন যে উপদেষ্টারা নাকি পারবেন, উপদেষ্টারা পারুক, সমস্যা নাই, কিন্তু বিভিন্ন সরকারি অফিসে অলরেডি যে সমস্ত ব্যানার লাগানো হয়েছে সেগুলোর কি হবে? দেখেন, মানে এটা কি বলবো, এবার গণভোটের একটা 12টা বাজায় দিচ্ছে সরকার। গণভোটটা নর্মালি হয়ে যেতে পারত, কিন্তু সরকারের আচার আচরণে এমন আতঙ্কিত মনে হচ্ছে যে সংসদ নির্বাচনটা হচ্ছে ওই আহ জামাত বিএনপি, ওখানে যে খুশি পারে আসুক, আর গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে বোধহয় আমার পতন ঘটবে। অদ্ভুত দুইটা নির্বাচন হচ্ছে, যেই নির্বাচনের সরকার ওই সংসদ নির্বাচনে তার খুব একটা মাথা ব্যথা নেই, তার মনে হচ্ছে ক্ষমতায় থাকা তার একমাত্র হলো যে গণভোটে। আমি জানি না কি মানে এর রহস্য আছে বা এর মধ্যে কি বিধিবিধান আছে যে গণভোটে যদি না জয়যুক্ত হয় তাতে সরকারের কি, আর হা জয়যুক্ত হলে তাতে সরকারের কি। আগে দেখেন এক সময় ওই ক্ষমতা বৈধতা না অবৈধতা জিয়াউর রহমান বা এরশাদ তারা আগে করছে, সেটা তাদের ক্ষমতায় থাকার বিষয়টা যুক্ত। এখানে তো তাদের ক্ষমতার কোনো বিষয় নেই। এখানে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আবার রাজনৈতিক বিষয়। সেই বিষয়গুলো গণভোটের এই সিস্টেমটা না থাকলেও এটা হচ্ছে আপনার পার্লামেন্টে যখন হবে তখন প্রত্যেকটা দল তার কমিটমেন্ট অনুযায়ী সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবে। এখন কতগুলো করবে কতগুলো করবে না সেটা নিয়ে আহ, একটা বিতর্ক থাকতে পারে। 5 বছরে যদি 5টাও হয় সেটা আগায় গেলাম, তারপরে 5 বছরের আরো 5টা হলো, এইভাবেই হচ্ছে ধারাবাহিক। এটা পুরোটাই রাজনৈতিক বিষয়। কিন্তু দেখেন, পৃথিবীতে যারা মানে নির্বাচন জানে যে সরকার মানে যখন নাকি মেশিনারিজ গুলো যখন নাকি নির্বাচনের সময় গেলে সবাই তখন তারা হয় সহায়ক ভূমিকা, অর্থাৎ তারা একটা নিরপেক্ষ থাকবে, জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। কিন্তু এখানে সরকারের পক্ষ থেকে বলতেছে যারা না ভোট দেবে তারা হচ্ছে স্বৈরাচারের দোষর, আর জামাতের পক্ষ বলতেছে যে না হলেও গোলামি আর হা হলো আজাদি। তাহলে আপনি দোষর আমি হওয়ার জন্য কেন না ভোট দেবো, আর আহ, গোলামি হওয়ার জন্য কেন আমি না ভোট দেবো? তাহলে এই না ভোটের বিধানটাই রাখছেন কেন? শুধু হাই হইতো, তাহলে মানুষ বোঝা যেত যে এত ভাগ মানুষ শুধু হাতে ভোট দিচ্ছে। নাটা রাখলেন কেন? তাহলে ধরেন এখন দাড়ি পাল্লা হলেও জান্নাত, আর ওই ধানের শীষ হলো ওই দোজক, তাই কি? সেরকম হয়ে গেল না বিষয়টা? আপনি যদি যখনই নাকি একটাতে ট্যাগ দিচ্ছেন একটা নির্দিষ্ট ভোটের অবস্থানে, তখনই তো হয়ে যাচ্ছে যে তাহলে অন্যটা হলো খারাপ। আর এটা মানে বোঝা দরকার যে নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন সবাই থাকে হচ্ছে তারা আয়োজকের ভূমিকা থাকবে, তা আয়োজকরা থাকবে নিরপেক্ষ। তা আজকে আমি দেখলাম স্বাধীন মালিকের বক্তব্য দেখলাম, নির্বাচন কমিশনের বক্তব্য দেখলাম, তুলির বক্তব্য দেখলাম, সবাই কিন্তু মনে করতেছে যে সরকারের এখানে নিরপেক্ষ থাকা উচিত। এখানে তার কোনো সরকারের যে কর্মচারীরা তারা তো আবার জনগণ, তারা নিশ্চয়ই কোনো না কোনো মানে দলের মানে মার্কায় ভোট দেবে, সেটা তো জনগণ হিসেবে দিবে। হ্যাঁ নাটাও তারা জনগণ হিসেবে দিবে। কিন্তু যখন ওই চেয়ারে বসে উপদেষ্টা, উপদেষ্টা কারা? তারা তো সরকারকে রিপ্রেজেন্ট করে। তো সরকারের কর্মচারীদেরকে যারা রিপ্রেজেন্ট করে, তো সরকারি তাদের ক্ষেত্রে হ্যাঁ ভোট তারা প্রচার চালাইতে পারবে। তাহলে তো তার নিচের যে অধস্তন যারা, তারা থাকবে আবার নিরপেক্ষ। মানে একটা মানে জগা খেচুড়ো মানে একটা অবস্থা। এটা মানে কোনো ব্যাখ্যায় আপনি মানে কোনো হিসাব মিলাইতে পারবেন না। এটা কেন আমার কাছে মনে হয় কি, তারা মনে হয় একটা আতঙ্কে ভুগতেছে। মনে হচ্ছে যে ওই যে একটা অদৃশ্য আহ, শক্তি বা ছায়া তাদেরকে মনে হয় তাড়া করতেছে। সেটা হচ্ছে যে 30-40% ভোট রিপ্রেজেন্ট করে যে শক্তি আওয়ামী লীগ, তারা তো মাঠে নেই, মানে প্রকাশ্যে নেই।
এই যে অপ্রকাশ্য শক্তিকে সবাই ভয় পায়। যেমন এখন জামাতের বিষয়টা এখন সবাইকে আতঙ্কগ্রস্ত করছে, যে মনে হচ্ছে যে বিএনপির মধ্যে বোধহয় অর্ধেক লোকই বোধহয় গুপ্ত সুপ্ত এই জামাতের লোকজন, সরকারের মধ্যে মানে সবে ভয়টা ধরাই দিচ্ছে। মানে ট্রেনটা হচ্ছে খারাপ, গণতন্ত্র থাকবে, মুক্ত থাকবে। আমি আপনাকে চিনবো যে আপনি কোন দলের পক্ষ বা আপনি কোন মতাদর্শ, আপনি আমাকে চিনবেন। কিন্তু আপনি যখন মুখে শুনবেন আমার একটা, ভিতরে আর একটা, তখন তো আমাকে নিয়ে একটা কনফিউশন তৈরি হবে। তো এখন অবস্থা হচ্ছে, সরকারের অবস্থা হচ্ছে তারা মনে করতেছে ওই যে 30-40 ভাগ ভোট, ওরা যদি দলে দলে, ওরা অন্য কোনো ভোট না দিয়ে, যদি এটাতে না ভোট দিয়ে মনে করি সরকারের পতন ঘটাইতে হবে, তাহলে বোধহয় মানে আমার শেষ হয়ে যাবে। তো এই একটা আতঙ্কের থেকে তারা একদম মাঠে নামছে। তাদের মাথায় কিন্তু সংসদ নির্বাচন না, সংসদ নির্বাচনটা তারা ছেড়ে দিছে নির্বাচন কমিশনের উপর। আর তারা দায়িত্ব নিচ্ছে হচ্ছে হা না ভোটের পক্ষে। এই ধরনের বিভাজন, এই ধরনের তাদের সম্পৃক্ততা, এটা অপ্রত্যাশিত। এটা একেবারেই একটা দেশের যে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করতেছে, এটা এইগুলোর মধ্য দিয়ে সেটা কিন্তু বোঝানো যাচ্ছে। আরেকটা জিনিস আপনি দেখবেন যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আমি দেখছি যেন মানে প্রার্থীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা যেন দেখা যাচ্ছে। ঠিক আছে, কথার যুদ্ধ চলছে, চলুক, কিন্তু এই যে ডিম নিক্ষেপ, ময়লা পানি নিক্ষেপ, আবার সেটাকে কেন্দ্র করে ডিমের আঘাতে সারি সারি ব্যক্তিদের মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, এইগুলি কেমন নাটক চলছে? এটা কি খুব প্রয়োজনীয় ছিল? ব্যাপারটা কিন্তু আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না। এটাকে কেমন দেখছেন? আপনাকে দেখায় একটা দৃশ্য, দেখেন এই ক্যাথলিক ব্যান্ডেজ করছে। হ্যাঁ, মানে সমানে ব্যান্ডেজ আর ব্যান্ডেজ। এইগুলি কোনো কথা? ডিম এবং পানি নিক্ষেপে কেউ কি আহত হয় কোনোদিন? কোনোদিন হয় না। না, কিন্তু আপনি একটা, একটা ছবি দেখছেন দিল জি, ভাই, একটা ছবি দেখছেন, একটা ছেলের মাথার মধ্যে ক্যাপ লাগানো, ক্যাপের উপরে ব্যান্ডেজ লাগানো হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। মানে এটা, এই যে দেখেন, এই যে এই ছেলেটা দেখেন, হম, দেখেন একটু আগে সে কি বলছে, আর একটু পরে তার মাথায় ব্যান্ডেজ। দেখেন মানে এরা কি মানুষকে পাগল ছাগল মনে করে? দেখেন, হ্যাঁ, 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 একটু আগে সে একদম সুস্থ। মানে কি বলবেন আর কি, এগুলি খুবই খারাপ ট্রেন্ড। আপনি দেখেন, আমি সত্যি কথা বলতে কি, এই প্রজন্মের পরে তো মানে আমাদের একটা ভরসা ছিল, আমরাও একটা মানে মুক্তি পাইতে চাচ্ছিলাম যে একটা তৃতীয় একটা স্রোত হবে, তরুণরা প্রতিনিধিত্ব করছে। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলি দেখতে দেখতে তো আমাদের একেবারে হয়ে গেছে। মানে আমরা একটা নতুনত্ব দেখতে চাচ্ছিলাম। এখন দেখা যাচ্ছে পুরনোরা নতুনত্ব ধারণ করে করছেন। তারেক রহমানের যেভাবে কন্ট্যাক্ট করতেছে, জনসভাগুলো যেভাবে কথা বলতেছে, আমি তো এইটা চাচ্ছিলাম। চট্টগ্রামে যে দেখেন, সে পোলো গ্রাউন্ডের এতে যে প্রথমে যে আগে তরুণদের সকালবেলায় আগে তাদের সাথে মিট করছে, হ্যাঁ, এইটা তো তাদের করার কথা। তরুণদের মধ্যে বেশি বেশি যাবে তারা, তো তারা যাচ্ছে পাবলিকের মধ্যে যে এক ধরনের উস্কানি। আপনি এতগুলো আসনে নির্বাচন হচ্ছে, ঢাকা 8-এ এই উত্তেজনা তৈরি করার অর্থটা কি? আপনি কাউকে যখন চাঁদাবাজ বলতেছেন, আপনি নির্দিষ্ট ভাবে বলেন যে অমুক চাঁদাবাজ, যে অভিযোগ আছে এবং তারে, এবং আপনি এটা বললে হবে না, এই প্রচার চালালে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন। আপনি এটা সুনির্দিষ্ট ভাবে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনে আপনি অভিযোগ করবেন। আপনি কি এমন ঘটনা ঘটলো যে আপনি হঠাৎ করে এই করতেছেন? তাহলে শুধু ঢাকা 8-এ কেন, তাহলে আপনি সারা বাংলাদেশে, ঢাকা শহরে আরো অন্যান্য আসনে, সব আসনে নেমে পড়েন। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কোন কোন প্রার্থীকে টার্গেট করে এইভাবে মানে প্রবাদ দিয়ে, যেটা প্রমাণ ছাড়া আপনি, এটা তো ঠিক না। এই উত্তেজনা ছড়ানোর পর তারপরে আবার এখন প্রতিরোধের সম্মুখীন হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়। দেখলাম মহিলারা বলতেছে যে কারে সন্ত্রাসবাদ বললেন, সেগুলো তো আমাদের পাশে দাঁড়াইছে। এরকম অনেকগুলো আমি দেখতেছি। তার মধ্যে দেখলাম ডিমে আহত হয় কেউ, তো অদ্ভুত ব্যাপার।
পানি ডিম ছোড়াটা, এটা আপনি কেজরিওয়ালটা থাপ্পড় পর্যন্ত মারছে, জুতা পর্যন্ত মারছে, এগুলি তো আহ, মানে ঘটছে। তো ডিমটা তো একটা মানে খুবই কমন, অনেক পুরনো একটা কালচার। এটা দিয়ে মামলা মোকদ্দমা হয়, বা এটা দিয়ে আহত হয়ে ওইভাবে ব্যান্ডেজ বেঁধে সংবাদ সম্মেলন করে মানে একেবারে মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে এবং তার বিরুদ্ধে আহ, এইভাবে বক্তব্যগুলো প্লেস করতেছে। এতে হয় কি, সময়টা ক্ষেপণ হচ্ছে। দেখেন, জামাত ইসলাম কিন্তু তার মতন করে প্রচার চালাচ্ছে, তারাও তাদের কি করবে, দুর্নীতিমুক্ত সমাজ বা অন্যান্য যে সমস্ত কর্মসূচিগুলি তারা কিন্তু বলে যাচ্ছে, বিএনপি বলতেছে। কিন্তু এনসিপির মানে কোনো ফুসরত আছে? সারাক্ষণ আছে, কিন্তু তারা এই ঝগড়া বাঁধানোর তালে পায়ে পা দিয়ে। তাহলে আচ্ছা, তরুণদের কাছ থেকে তো একটা কথা আপনি হ্যাঁ, আমাকে জি। বলেন, যে এই নাহিদ ইসলাম এনসিপি যিনি প্রধান, তিনি এর সঙ্গে তারেক রহমানকেও দায়ী করলেন কিভাবে? মানে ওই এটা তো বললাম তো, মানে জামাত তো নানান ফ্রন্টে খেলাধুলা করে। জামাতের মূল যেটা, তারা একটা ইয়ে রাখে আর তাদের অন্য অন্যদেরকে লেলাই দেয়। তো এখন এনসিপি কে যেভাবে ব্যবহার করতেছে, তারা যেভাবে তারেক রহমানের মুখোমুখি মানে করাচ্ছে, তারা ভাবতেছে যে আগে তারা শেখ হাসিনার মুখোমুখি হয়ে শেখ হাসিনার পতন ঘটায় দিচ্ছে, এখন বোধহয় তারেক রহমানের মুখোমুখি করায় তারেক রহমানের পতন ঘটায় দেবে। তো তারেক রহমান তো এখন ক্ষমতায় নেই, তো এখন পতন ঘটাচ্ছে কি ভাবে, তারেক রহমানের ক্যারিশমাটিক যে এগুলো আছে, চেহারাগুলি আছে, বা তার একটা মানে অন্য ধারার ওই ধারাটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাকে যুক্ত করতেছে টেনে এনে এনে। তারেক রহমান তো দূরের কথা, মির্জা আব্বাসও তো মুখোমুখি নেই, কিন্তু তাকেও টেনে এনে যে তুই আমার সাথে বিরোধ কর, তুই আমার সাথে লড়াই কর, এরকম একটা ভাব। এটা খুব নেগেটিভ প্রচার দিয়ে সামনে এগুলো দরকার ছিল না। তাদের মনে রাখার দরকার, তারা কিন্তু একটা ঐতিহ্যের অংশ। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, এই তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের ইতিহাসটা থাকবে। যারা এত বড় একটা বড় অভ্যুত্থানের সাক্ষী বা ইতিহাস, তাদের 1-1.5 বছরের মাথায় এসে এখন যে ধারাটা, যে ধারায় তারা রাজনীতিটা করছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, চরিত্র হনন করে উস্কানি দিয়ে যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে, আমি খুবই হতাশ। আমি একমাত্র তাসলিম, যারা তার যে ক্যাম্পেইনের মানে চরিত্র, যেভাবে সে মানে ঘুরে বেড়াচ্ছে, যেভাবে কথা বলছে, আমি তাকে ছাড়া আমি আর দ্বিতীয় কোনো প্রার্থী পাচ্ছি না। কিন্তু এটা তো তরুণদের প্রত্যেকটা প্রার্থীরই তো এই একটা ভিন্ন মাত্রায়, যে তারা কথা বলছে, নামছে, বলছে, তাদের মধ্যে একটা স্বপ্ন খোঁজার চেষ্টা করছে, কিন্তু কি বলতেছে, এই চাঁদাবাজ দুর্নীতিবাজ এর উৎখাত করবো, ওকে এ 12 তারিখের পরে খবর হয়ে যাবে। এই যে উস্কানিমূলক কথাবার্তা, এটা তো আমরা শুনি বিএনপির মুখে, আওয়ামী লীগের মুখে, বা জামাতের মুখে কখনো কখনো। এটা তো তাদের মুখ দিয়ে তো আমরা এটা শুনতে চাই না। আমরা যেটা শুনতে চাই সে কথা তো তারা বলতেছে না। এটা হলো দুর্ভাগ্য। এইটা কি দেখেন, ওই যে বলা হচ্ছে না, আপনি মনে হয় বলছিলেন নাকি, যে এটা পুরোপুরি মানে জামাত বিএনপির সঙ্গে আরো কিছুদিন ক্ষমতায় থাকলে বলে তো যে বিএনপি কে গিলে খাইতো। এখন রাইট। আর এনসিপি তো ছোট, এরা মানে খুব দ্রুত হজম করে ফেলছে তাদেরকে। এখন এরা হজম হওয়ার পর এদেরকে এখন এই যে বিভিন্ন ভাবে বদ হজম করাচ্ছে তাদেরকে দিয়ে, বমি করাচ্ছে। হ্যাঁ, এগুলি খারাপ, এগুলি মানে হতাশার যোগায়। এগুলি দেখে খুব মানে উৎসাহিত হচ্ছি না বা কনভিন্স হচ্ছি না। না আরে বাবা রে, পাটোয়ারি যে একটা বিশাল কাজে প্রজেক্ট হাতে নিচ্ছে, চাঁদাবাজ মানে চাঁদাবাজি বন্ধ করে দেবে, চলো আমরা ঢাকাবাসী আমরা দলে দলে এনসিপির পিছনে, নাসিরুদ্দিন পাটোয়ারির পিছনে লড়াই। এইরকম কিন্তু জাগরণ তৈরি হচ্ছে না। জাগরণ তৈরি হলে তার ওই, সে যখন হাঁটতো তখন বোঝা যেত যে তার পিছনে 2, 3, 4, 5 হাজার মানুষ হাঁটতেছে। সেই হাঁটা কিন্তু আমরা দেখছি না। যা হাঁটতেছে তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে জামাতের কর্মী, কারণ ওই অঞ্চলে তো জামাতের কোনো প্রার্থী নেই। তো জামাতেরই একটা আহ, অংশ, এবং বলা যায় কি পুরোটাই হয়তো জামাতের। আমি ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে ইংরেজিতে কনভারসেশনে যে তরুণটা হেল্প করতেছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে একটা জামাতের শিক্ষিত তরুণ, যে নাসিরুদ্দিন পাটোয়ারির ইংরেজি এটা ঠিকভাবে বলতে পারতেছে না বলে সে এটাকে সাপোর্ট করতেছে। তো আমি 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 জানি না এখন কোন কে এনসিপি কে জামাত, আমি তো মিলেমিশে গেছে। তো যাই হোক, এটা মানে ভালো কোনো দৃষ্টান্ত হচ্ছে না, একটু বলা যায়।
যে অনেকে না এখনো সন্দেহ করছেন, আমি বুঝলাম না কারণটা কি। এখনো তারা বলছেন যে নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা এটা নিয়ে সন্দেহ। আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল, তিনি আমাকে বলছেন যে 11 তারিখেও তো কিছু ঘটতে পারে। তো এটা কি, আপনি কি এই ধরনের কোনো আশঙ্কা আসলে দেখেন নির্বাচন নিয়ে? দেখেন, এই খুব সেন্সিটিভ বিষয়, সবার মধ্যেই একটা শঙ্কা। যখন নাকি জয় পরাজয় ব্যাপারটা অনেকে নিশ্চিত হবে যে আমি আর পারবো না, তখন হয়তো তারা এমন একটা কিছু ঘটনা ঘটাবে, তাদের নির্বাচন ভণ্ডুর হয়ে যাবে। ওসমান হাদিকে নিয়ে যে ঘটনা ঘটছিল, মনে হচ্ছিল যেন নির্বাচন বোধহয় হবে না। তো এইরকম আর একটা দুইটা ওসমান হাদির ঘটনা যদি ঘটে যায়, এবং যদি দুই পক্ষ সংঘাতে লিপ্ত হয়, আহ, জামাত এবং বিএনপি, তাহলে তো নির্বাচন হবে না। নির্বাচন কাদেরকে নিয়ে হবে? যেই মূল প্লেয়ার দুইজন, তাদের মধ্যে যদি মানে সংঘাতের অবস্থা তৈরি হয়, তাহলে তো নির্বাচন গন্ডগোল হইতেই পারে। ফলে মানুষের মধ্যে শঙ্কা আছে। এবং প্রতিদিন কিন্তু এখন যদি ডিম নিয়ে যদি আপনি এই পরিমাণ অ্যাগ্রেসিভ মুডে চলে যান, তাহলে ডিমের বদলে যখন কি ওখানে ককটেল হবে, বোমা হবে, তখন ওই পরিস্থিতিটা কোথায় যে দাঁড়াবে? বুঝতে পারছেন তো? আচ্ছা, আমি আলোচনা শেষ করি। শেষ করার আগে আমি একটা একটা পয়েন্ট, শুরুতে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে গণভোট, সরকারের ভূমিকা, প্রশাসনের ভূমিকা, এবং সবশেষ নির্বাচন কমিশনের ভূমিকা। আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশন যদি বলতে পারতো, মানে সে কি উপদেষ্টাদেরকে কাজটা ঠিক হচ্ছে না এই কথা বলতে, যে তারা কি একটু দ্বিধা করছে, তারা কি বলতে পারছে না, নাকি তারা বললে কি তাদের অবস্থানটা আরো দৃঢ় হতো, নাকি তারা কি সুযোগটা হারালো? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে তাই। কারণ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যদি তারা বলতে পারে যে এটা তারা পক্ষে বিপক্ষে প্রচার চালাতে পারে না, তাহলে উপদেষ্টারা না কেন? কারণ উপদেষ্টারা তো সরকারকেই রিপ্রেজেন্ট করে, তাই না? তারা বড় কর্তা আর জি। এরা হচ্ছে ছোট কর্তা। তো এটা হুম। আমার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বোধহয় একটু দ্বিধাগ্রস্ত। আহ, আহ, বিরোধে হয়তো সরকারের সাথে যেতে চায় না বলে তারা বলছে না। কিন্তু আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশনই এখন মূল অথরিটি। তাদের সেই গার্ডস পার্টসটা এখনই দেখানো উচিত। পরিষ্কার ভাবে বলা উচিত সরকারকে যে আপনারা এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। এই ব্যাপারে কোনো রকম দ্বিধা করা উচিত না। আছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। অজয় দা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, এবং ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একটা কথা শুরুতে বলতেই হয়, অজয় দা খুবই ব্যস্ত মানুষ। ওনাকে আসলে পাওয়াই যায় না। নানা সময় রিকোয়েস্ট করে আনতে হয়, এবং তারপর উনি আবার যখন সময় দেন, 10টা মানে 10টাই, একদম ঘড়ি ধরে উনি হাজির হন আমাদের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। 5 মিনিট দেরি হলে মন খারাপ করেন, একটু রেগে টেগে যান। কিন্তু ইন্টারেস্টিং হলো, আজকে কিন্তু উনি নিজেই আমাকে ফোন করে কথা বলার জন্য আগ্রহ করেছেন। এবং এই যে আগ্রহটা উনি দেখিয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে ওনার এই আগ্রহের পিছনে একটু আবেগ কাজ করেছে। উনি হয়তো মানুষ হিসাবে চিন্তা করেছেন যে জিনিসটা ওনাকে টাচ করেছে, একটা ঘটনা, যে উনি অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে রিকোয়েস্ট করে আমাকে আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। উনি হয়তো ভেবেছেন যে এই কথাটা একটু শেয়ার করা দরকার। সেই ঘটনাটা আর কিছু নয়, বাগেরহাটের সেই ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি, তার স্ত্রী এবং কন্যার মৃত্যু, এবং সেই মৃত্যুর পর মানে প্রাণহীন সন্তান এবং স্ত্রী, তাকে দেখতে জেল গেটে গিয়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমি জানি এই আমাদের সবাইকে নিশ্চয়ই একটু বেদনার্থ করেছে। এবং সেই শোকের স্পর্শ অজয় দাশগুপ্ত হৃদয়ে লেগেছে। আমি ওনার কাছ থেকে শুনতে চাই ওনার অনুভূতিটা। অজয় দা যদি ধন্যবাদ বলতেন। আপনাকে। আপনি যেটা বললেন যে আমাদের তো আসলে সময় মেপে চলতে হয় এই দেশে, এই জন্য 10টা হলে আমি 10টা থেকেই প্রস্তুত হয়ে থাকি এই দেশে। আজকে অস্ট্রেলিয়া ডে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং আমাদের অগণিত শ্রোতা দর্শকদের। এটা মনে করিয়ে দিলেন যে সময়ানুবর্তিতা যেটাকে বলে, টাইম ইজ টাইম, এটা আমরা এই দেশে এসে 30 বছরে আসলে অস্থি মজ্জা রক্তে ঢুকে গেছে। তো আপনি ঠিক বলেছেন, আজকে আমি আপনাকে খুঁজছিলাম সকাল থেকে, কারণ এই ঘটনাটা আমাকে খুবই বেদনাহত করেছে। আপনি কবি ইমতিয়াজ মাহমুদের নাম হয়তো জানেন। তিনি জি। 2-3 লাইনে খুব চমৎকার চমৎকার কবিতা লেখেন। কালকে একটা এপিক তিনি রচনা করেছেন, যেখানে তিনি লিখেছেন যে
মৃত মা ও সন্তান গেছে জীবিত পিতাকে দেখতে। আমি স্তব্ধ হয়ে গেছি লাইনটা পড়ে আর কি, যে আমার কাছে এটা এপিক মনে হচ্ছে, ক্লাসিক, যেটা লেখা থাকবে সময়ের সময়ের প্রাচীরে এটা উৎকীর্ণ থাকবে, যে এমন একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি মাসুদ ভাই, দেশে বিদেশে সব জায়গায় বাংলাদেশের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ যেন বন্ধ হবার নয়। দেখুন, কে ছাত্রলীগ করেছে, কে গুন্ডামি করেছে, কে আপনার ফ্যাসিস্ট হয়েছে, তার শাস্তি সে পাবে, এ নিয়ে তো আমরা তর্ক করছি না, এ নিয়ে তো আমাদের কোনো তর্ক নেই। কিন্তু আপনি এমন লোককে প্যারোলে জামিন দিচ্ছেন, এমন লোককে দিনের মধ্যে 3বার ছেড়ে দিচ্ছেন, আবার ধরে আনছেন, আবার ছেড়ে দিচ্ছেন, কিন্তু এই ছেলেটি বা এই যুবকটি, তার স্ত্রী এবং সন্তান, বিশেষত স্ত্রী আত্মহত্যা করেছেন, সেখানে তাকে দেখার মতো বা তাদের লাশ দেখার মতো বা তাকে একটু প্যারোলে যে মুক্তি দেয়া, সেই উদারতা আমাদের সরকার দেখাতে পারলো না, আমাদের রাষ্ট্র দেখাতে পারলো না। আগে বেদনার দিকটা বলি, সেটা হচ্ছে ধরেন এই যে ক্ষত, এই ক্ষত কি শুধু ব্যক্তি বিশেষের ক্ষত? আমার যে জায়গাটায় প্রশ্ন, আজকে এই ব্যক্তি বিশেষের ক্ষত কিন্তু সমাজকে আক্রান্ত করেছে। আপনি যদি ফেসবুকে দেখেন, বিশেষ করে নারীরা যেসব স্ট্যাটাস দিয়েছেন, এবং সেখানে তারা লিখেছেন যে আমরা আর কাঁদতে পারি না, আমাদের কান্না শেষ হয়ে গেছে, আমরা এগুলো আর নিতেও চাই না, দেখতেও চাই না। মানুষের এই যে ভীতশ্রদ্ধ একটা অবস্থা, এবং দেখেন মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে। আমি যেটা বলতে চাচ্ছি যে একজন বন্দির কিন্তু, সে যত বড় বন্দি, তার যদি ফাঁসিরও আদেশ হয়, তার কিন্তু অধিকার আছে তার সন্তান বা পরিবারকে শেষবার দেখার, কারণ এটা ছিল শেষ দেখা। কিন্তু সেই জায়গাতেও ন্যূনতম উদারতার চিহ্ন আমাদের সরকার বা রাষ্ট্র দেখাতে পারেনি। এই এটাই কি তাহলে আমরা চেয়েছিলাম? বা এটার জন্যই কি ফ্যাসিস্টকে তাড়ানোর বা বিগত সরকারকে তাড়ানোর আন্দোলন হয়েছিল? কোট আনকোট যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, তাদের চাইতে যদি আমরা আমাদের আচরণ আরো ঘৃণ্য করে তুলি, সময় কি আমাদেরকে ক্ষমা করবে? আপনি দেখুন, সবচেয়ে যেটা আমার পরিহাস মনে হয়েছে, এরপরে একটি সংবাদ সম্মেলনে আহ, স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আমি জানি না মানুষ কিভাবে এইভাবে কথা বলতে পারে, তিনি বলছেন যে কৃষি বিষয়ক প্রশ্ন হলে আমি উত্তর দেব, অন্য কোনো বিষয়ে আমি উত্তর দেব না। পরাগ নামে যে সাংবাদিকটি প্রশ্ন করেছিলেন, বারবার বলছিলেন যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমি আপনাকে প্রশ্ন করতে পারি? তিনি হ্যাঁ না কিছু না বলে বারবার বলছেন যে কৃষি বিষয়ে প্রশ্ন করেন, রুখে দাঁড়ান। দেখেন, আমরা একটু ঠাট্টা করে কথা বলি বলে অনেকে হয়তো মনে করে যে আমরা লঘু কথা বলি, কিন্তু এখানেও তো আমাকে বলতে হচ্ছে যে ভবিষ্যতে 3টা প্রশ্ন নিয়ে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। পাট গাছের পাতা বড় না আমাদের গায়ের লোম বড়, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কত ধানে কত চাল। আর তৃতীয় হচ্ছে আপনি কি আসলেই স্বরাষ্ট্র নাকি আপনি কৃষি রাষ্ট্র? এই 3টা প্রশ্ন ছাড়া আমার মনে হয় উনাকে আর অন্য কোনো প্রশ্ন করার সুযোগই তিনি রাখলেন না। এটার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হলো যে জবাবদিহিতার যে জায়গাটা, সেই জায়গাটাও আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। দেখুন, যে কোনো আসামি, আসামি তো আসামি, আসামির সন্তান বা স্ত্রী তারা তো আসামি নয়। আপনি তো জানেন, বাংলা সাহিত্যের প্রথম যে মহাকাব্য রামায়ণ, সেটা রচিতই হতো না যদি দস্যু রত্নাকর বাল্মীকি না হতেন। এবং তিনি কেন বাল্মীকি হয়েছিলেন? বল্মিক মানে কি, উই পোকা তাকে ঘিরে ফেলেছিল ইয়ের সময়, সাধনা করার সময়, চারদিকে উই পোকা ঘিরে ফেলাতে তার নাম বল্মিক থেকে বাল্মীকি হয়েছিল। এবং এই যে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, তার কারণ কি? তিনি দস্যুবৃত্তি করতেন। একবার তিনি যাদের ধরে ফেলেছিলেন সাধু টাইপের মানুষ, তারা তাকে প্রশ্ন করেছিল, এই যে তুমি এই কাজ করছো, কার জন্য করছো? বলছে আমার মা বাবা ভাই বোন তাদের জন্য করছি। বলছে তারা কি তোমার দায়িত্ব নেবে? বলে অবশ্যই নেবে। বলছে তুমি গিয়ে একবার জিজ্ঞেস করে আসো তো তারা তোমার দায়িত্ব নেবে কিনা। তখন তিনি বাসায় আসলেন, বাসায় ফিরলেন, ওদেরকে বেঁধে রেখে আসলেন, এবং এসে ছেলেকে জিজ্ঞেস করলেন। ছেলে বলছে যে তুমি আমার বাবা, তুমি কিভাবে অন্ন যোগাবে এটার দায়িত্ব তো আমার না, এটা তো আমি বলতে পারবো না। মেয়েকে জিজ্ঞেস করছে, মেয়ে বলছে তুমি আমার পিতা, তুমি আমাকে অন্ন বস্ত্র বাসস্থান দেবে যতক্ষণ পর্যন্ত আমার বিয়ে না দিচ্ছ, আমি তো এটার দায়িত্ব নিতে পারবো না। মা যখন বলেছে, মা বলছে না, আমি তোমার বৃদ্ধা মা, আমাকে ভরণ পোষণের দায়িত্ব তোমার, কেউ দায়িত্ব নেয়নি। তখন তিনি বুঝতে পেরে সাধু হয়ে গিয়েছিলেন এবং বাল্মীকি হয়েছিলেন। তো আজকে যেটা হচ্ছে, এই তার যে কৃতকর্ম, সাদ্দাম নামে যে যুবকটি, তার কৃতকর্মের দায় কি তার স্ত্রী এবং সন্তান নেবে? এইটাই কি আমরা শিখেছি? এটাই কি আমরা জানি? এবং এটাই কি তাহলে আমাদের ভবিষ্যৎ? এই প্রশ্নটা আমি করতে চাই।
জি, কিন্তু একটা বিষয় আপনার আবেগ অবশ্যই আমাকেও স্পর্শ করেছে, আমার ধারণা আমাদের দর্শকদেরকেও এটা অবশ্যই টাচ করবে। কিন্তু একটা জিনিস বলা হচ্ছে, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তো আসলে প্যারোল চায়নি, তারা প্যারোল চেয়েছে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে। কিন্তু উনি যেহেতু ছিলেন যশোর জেলে, অতএব যশোর জেলা প্রশাসকের কাছে চাইতে হতো, এবং সেটা চাইনি বলেই প্যারোল দেওয়া হয়তো, মানে এগুলো বলা হচ্ছে আর কি। তো এই সমস্ত প্রশ্নের জবাব আপনি কি দিবেন? এই সমস্ত অজুহাতের জবাব কি দিবেন? হ্যাঁ, এখন আমি ধরেন আমি আর আপনি বা অন্য একজন লাশ হয়ে গেছে, এখন কিভাবে মরেছে, কোন থানায় মরেছে, কোন থানায় জিডি করলে ভালো হতো, এটা কি আসলে এখন আর ম্যাটার করে? এটা তো হিসাব নিকাশের ঊর্ধ্বে চলে গেছে না? এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাষ্ট্র ও সরকারের মানবিকতা, মানবিক মূল্যবোধ। সেই বিষয়টাই এখানে তারা হাজির করতে পারেননি। আমার কেন জানি মনে হচ্ছে তারা তাড়াহুড়ো করছেন, তাদের হয়তো যাবার সময় হয়ে এসছে। আগেও তারা কোনো ধরনের আপনার আমি বলবো যে সদার্থক উদাহরণগুলো রাখতে পারেননি, এখন রাখার কথা চিন্তাও করছেন না। এইরকম একটা মনোভাব হয়তো এখানে প্রচ্ছন্ন ভাবে বের হয়ে এসছে। জি, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। অনেকেরই মন হয়তো এর মধ্যে একটু আর্দ্র হয়ে গেছে। আমরা একটা আরেকটু বিষয় যাই, সেটাও আমি ঠিক রাজনীতির একটু বাইরে, অথবা রাজনীতি হয়তো বা সেখানেও আছে। সেটা হচ্ছে আমাদের এই ক্রিকেট নিয়ে যেটা হচ্ছে, আহ ভারতের আচরণ আমাদের প্রতি, মুস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া, সেটা নিয়ে আমাদের যে প্রতিক্রিয়া, আইপিএল দেখবো না, আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দেওয়া, এবং তারপর তড়িঘড়ি করে আবার বলা যে আমরা ভারতেই যাব না যদি আমাদেরকে ভারত আমাদের নিরাপত্তা দিতে পারবে না। এগুলোর পেছনে আবেগ আছে, কিন্তু আমার কেন যেন মনে হয় এগুলোর পেছনে এক ধরনের রাজনীতিও আছে, এবং এক ধরনের ক্রিকেট ডিপ্লোমেসির যে অভাবটা আমাদের পক্ষে, সেটাও বোধ করে আছে। আপনার মূল্যায়নটা কি? দেখুন, আমি ক্রিকেট ভক্ত মানুষ, একসময় অন্ধের মতো পাগলের মতো ক্রিকেট ফলো করতাম। প্রথম কথা হচ্ছে এইবারে আমাদের একটা লাভ হয়েছে, আমরা একটা নতুন ভারতীয় এজেন্ট পেয়েছি, আমাদের ক্রিকেটার তামিম ইকবাল। উনি যেহেতু সত্য কথা বলেছেন, একজন ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ভাষায় কথা বলেছেন, সাথে সাথে তাকে ট্যাগ দেওয়া হয়েছে ভারতের দালাল। খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন আমি তার নামটা কেন বললাম জানেন? ক্রিকেটাররাই ক্রিকেটের ভাষায় কথা বলবেন, ক্রিকেটাররাই ক্রিকেটটা বুঝবেন, ক্রিকেটের ভবিষ্যৎ বুঝবেন, যারা ক্রিকেট জানেন, ক্রিকেট বোঝেন, আইসিসির কাজগুলো বুঝেন। আইসিসি তো একটা আন্তর্জাতিক সংস্থা, সেখানে রুলস আছে। একটা সাধারণ সদস্য বাংলাদেশ, বাংলাদেশ শুধুমাত্র একটা সাধারণ সদস্য। সেখানে রুলসই হচ্ছে আপনি আইসিসির সমালোচনা করতে পারবেন, নিন্দা তো করতে পারবেন না। আপনি আইসিসির এগেইনস্টে যায় এইরকম কথা তো আপনি বলতে পারবেন না, আপনি প্রশ্ন তুলতে পারবেন। এই যে আমি আপনি কথা বলছি, আমরা তো বাংলাদেশ বিরোধী কথা বলতে পারি না, আমরা আমাদের রাষ্ট্রপতি বিষয়ে কথা বলতে পারি না। বলতে পারি না এই কারণে সেগুলো হবে রাষ্ট্রদ্রোহিতার সামিল। আমরা আমাদের রাষ্ট্রকে সম্মান করি, আমাদের রাষ্ট্রের কাঠামোকে সম্মান করি। আইসিসির কাঠামোকে সম্মান করতে হবে। মুশকিল হচ্ছে আমাদের মধ্যে ধরেই নেওয়া হয়েছিল যে আইসিসি মানে ভারত। অস্বীকার করা যাবে না, ভারতের প্রভাব সবচেয়ে বেশি। ভারত হচ্ছে সবচেয়ে বড় ডোনার কান্ট্রি যারা ক্রিকেট খেলে। কিন্তু পাকিস্তানি ক্রিকেটার যেটা বলেছে, সম্ভবত ওই যে ফাস্ট বোলার শোয়েব আক্তার বলেছেন যে বাংলাদেশ ভুলে গেছে বাংলাদেশ ইংল্যান্ডও না, অস্ট্রেলিয়া না। কাজে বাংলাদেশ সেই প্রেসার ক্রিয়েট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই পরিস্থিতিতে আমরা না যাই। আর বিষয়টা দাঁড়িয়েছিল একজন বোলারের একটি ক্রিকেট লিগে অন্তর্ভুক্তির প্রশ্নে। সেটাকে যখন আইসিসির ভিতরে নিয়ে যাওয়া হলো, এবং খেয়াল করবেন আপনি, দুঃখজনক হলেও সত্য, আমাদের ক্রিকেট বোর্ড ক্রিকেটীয় ভাষায় কথা বলতে পারেনি। বিষয়টা এমন ভাবে দাঁড়ালো, বিশেষ করে উপদেষ্টা আসিফ নজরুল যখন থেকে হস্তক্ষেপ করলেন, তখন থেকে বিষয়টা গুবলেট হতে শুরু করলো। কারণ তিনি যেগুলো বলছেন সেগুলো আসলে রাগের কথা, অভিমানের কথা, হয়তো সেন্টিমেন্টের কথা। এখন দেখেন, তিনি কিন্তু যখন জয়শঙ্কর এলো বাংলাদেশে, জয়শঙ্কর কিন্তু কোনো আমাদের আসল এয়ারপোর্টেও নামেননি, তিনি নেমেছিলেন তেজগাঁ এয়ারপোর্টে। তিনি কোনো ইমিগ্রেশনও করেননি, তিনি এসে তারেক রহমানের সাথে দেখা করে তার সমবেদনা বা সহানুভূতি জানিয়ে ফিরে গেলেন। সেই জায়গায় একমাত্র আসিফ নজরুলই দুজনের মধ্যে একজন যিনি তার সাথে দেখা করতে পেরেছিলেন। ওই বদনামটা কাটানোর জন্য তিনি কি হঠাৎ ভারত বিরোধী হয়ে উঠলেন? এই প্রশ্ন তো উঠতেই পারে যে তার যে সংশ্লিষ্টতা এইটা ঢাকার জন্য, কারণ সময় হয়তো তাদের শেষ হয়ে আসছে, সেইটা থেকে নিজেকে রক্ষা করার জন্য, বাঁচার জন্য বা ইমেজের জন্য তিনি হঠাৎ করে এইভাবে কেন
বিদ্বেষী হয়ে উঠলেন। আমি এক বিন্দু কিন্তু ভারতের কথা বলছি না, এবং কমেন্ট বক্সে কোনো গালাগালিও আমি শুনতে রাজি না। ভারত যেটা করেছে বা ভারতের যে শক্তি তারা প্রয়োগ করেছে অন্যায় এবং বলপূর্বক, সেইটা নিন্দা জানিয়েই আমি বলছি ক্রিকেটের ক্ষতিটা দেখতে হবে না। এখন এই জায়গায় তো সত্যি কথা বলতে হবে। মাশরাফি যদি এখানে থেকে কথা বলতে পারতো, সাকিব যদি এখানে থেকে কথা বলতে পারতো, তামিমের ভাষায় কথা বলতো, কারণ তারা ক্রিকেট খেলে, ক্রিকেট বোঝে, ক্রিকেট জানে। এই জায়গাটাতে যে সন্ধি, আপনি কোন বিশ্বের কোন ঘটনায় সন্ধির নজির আমরা দেখি না? ধর্মযুদ্ধে সন্ধি হয়েছে, অন্যায় যুদ্ধে সন্ধি হয়েছে, ন্যায় যুদ্ধে সন্ধি হয়েছে, এমনকি পরাজিত এবং জয়ী দুইজনেই সন্ধি মেনে কাজ করেছে। এখানে সন্ধি হতে পারতো। আজকে দেখেন এই যখন আমরা এই কথাগুলি বলছি, যিনি, অনেকে তাকে বলে যে আসিফ নজরুলের তল্পি বাহক, তো তল্পি বাহক মানে ব্যাগ বাহক, তাই তো? এখন এই ব্যাগ বাহক কিন্তু ব্যাগটা নিয়েই চলে আসছে অস্ট্রেলিয়ায় গতকালকে। গতকাল রাত্রে উনি ব্যাগ সহ পাড়ি দিছে। উনার ফ্যামিলি আছে নাকি আমাদের এই দেশে, উনি চলে এসছে। তো কি দাঁড়ালো? আমরা তো ধরেন না, এই যে আপনি কি আপনি কি ছোটবেলা থেকে যে ছড়া আপনি কি লিখি, বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথা বলছেন? জি, ছেলেবেলা থেকে যে আমরা ছড়া লিখি, তো এখন কি আমরা বলবো যে চিনতে হয়ে গেছে, মহাভুল করছিলেন চুলবুল, পালিয়ে গেলেন আমিনুল ইসলাম বুলবুল? এটা বলবো এখন? এটা পালিয়ে গেছে। হ্যাঁ। এবং দেখেন, যুদ্ধের ময়দান তৈরি, সেনাপতি পালিয়ে গেছে, তো যুদ্ধটা হবে কি করে? আপনি যখন আপনি লজিক, কাউন্টার লজিক এবং আপনার সমস্ত শক্তি দিয়ে মোকাবেলা করার কথা, তখন আপনি দেশ ছেড়ে বেরিয়ে চলে এসেছেন। ইজ ইট ফেয়ার? এটা ফেয়ার হয়েছে আমাদের সাথে, আমাদের দেশের সাথে? যেমন ধরেন শাস্তিগুলো তো অনেক রকম হবে। স্কটল্যান্ডকে অলরেডি তারা অন্তর্ভুক্তি দিয়ে দিয়েছে, তো স্কটল্যান্ডের ভাগ্য কি আছে, তাই তো? বলে না, ঠাডায় বগা মরে কার যেন কপাল ফাটে, তো তার কপাল খুলে গেছে, তারা ওখানে ডুবে গেছে। সেটা একদিক। এরপরে ধরেন আপনার যে সাবস্ক্রিপশন, যেগুলো টাকা পয়সা, যেগুলো আরো বিভিন্ন ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে হেনস্থা করা হবে। জাস্ট ওয়েট এন্ড সি। এবং আরেকটা জিনিস হচ্ছে, যাদের উপর আমরা নির্ভর করেছি এবং যারা আমাদের পক্ষ হয়ে একমাত্র ভোটটি দিয়েছে, তারা কিন্তু তাদের দল ঘোষণা করে ফেলেছে, পাকিস্তান। তারা কিন্তু তাদের দল ঘোষণা করে ফেলেছে, এবং পাকিস্তানি বাঘা বাঘা ক্রিকেটাররা বলছে যে উই হ্যাভ এ চান্স, আমাদের চান্স আছে ওয়ার্ল্ড কাপ জেতার, আমরা কেন বাংলাদেশের জন্য বয়কট করব? তো মানে কি, আপনাকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে আপনার বন্ধু যদি পিচ টান দেয়, তো আপনার পরাজয় ঠেকাবে কে? আমি বলি, বাংলাদেশের ক্রিকেট জগৎটা ইয়াংদের মধ্যে একটা ক্রেজ তৈরি করেছিল। অনেক আপত্তিকর বিষয় এবং আজে বাজে বিষয় থেকে ক্রিকেট তাদের দূরে সরিয়ে রাখতো। এখন সেই বিষয়টাও তো ক্রমাগত ভাবে ব্যাহত হতে থাকবে। কারণ আপনি যখন আইসিসি থেকে বেরিয়ে যাবেন, আবার ঢোকা, আবার করা, এগুলি অনেক হ্যাসেলের কাজ, অনেক আপনার প্রক্রিয়ার কাজ, এবং এটা আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী কুপ্রভাব আমাদের ক্রিকেটের উপর পড়েছে, এবং এটা অব্যাহত থাকবে। আচ্ছা, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু এটা তো সত্য যে আমরা রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসি, রাজনীতির কথা শুনতেও ভালোবাসি, এবং আমাদের দর্শকদেরও একটা বড় অংশ আপনার কাছ থেকে কিছু রাজনৈতিক বক্তব্য শুনতে চায়, রাজনৈতিক দলগুলো সম্পর্কে আপনার মূল্যায়ন শুনতে চায়। সেই প্রসঙ্গে একটু আসি। নির্বাচন ঘনিয়ে এসেছে, কিন্তু 2 সপ্তাহের একটু বেশি সময় বাকি আছে। এই সময়ের মধ্যে যে নির্বাচনী প্রচারণা চলার কথা ছিল, একটা সাজ সাজ রব, আপনি দূরে আছেন হয়তো টের পাচ্ছেন না, আমরা কাছে থেকেও কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। নির্বাচনী যে খুব একটা হইচই, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে মানে সার্বক্ষণিক আলোচনা, সেরকম কিন্তু আমরা দেখছি না। এক ধরনের কেমন যেন সব নীরব। এখনো মানুষের মধ্যে সন্দেহ দেখতে পাচ্ছি, অনেকে বলা বলি করছেন যে 12 তারিখে নির্বাচন আদৌ হবে কিনা। এই সন্দেহ কিন্তু মানুষের থেকে দূর হয়নি। আবার এর মধ্যে আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করছি, অনেকে, যেমন আমরা শুরুতে ভেবেছিলাম যে বিএনপির সঙ্গে জামাতের প্রতিদ্বন্দ্বিতা, এটা তো হবে একটা একপাক্ষিক একটা যুদ্ধ, কিন্তু সেটা যে মানে একটা জোরালো হতে পারে, এটা মনে হয় প্রথমবার দেখলাম। যে এবার বলা বলি হচ্ছে, মাঠের কথা বলতে পারবো না, ভোটারের মনে কি আছে জানি না, কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি বলা বলি হচ্ছে যে জামাত নাকি বেশ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে, এবং জামাত নাকি এমনকি ক্ষমতায় চলে আসতে পারে। জামাতের একাধিক লিডারের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজের জন্য আমি একটা চেঞ্জ পাই। তারা যেন মানে বেশ আত্মবিশ্বাস দিয়ে কথা বলছে, এবং তারা একটা কথা বলছে, নির্বাচনটা কেন হতে দেন, দেখেন কি হয়। এই যে দেখেন কি হয় এটা বলার, তারা তাদের যে একটা দৃঢ়তা, আপনি
কি মনে করেন এই প্রেক্ষাপটটা আসলে কিভাবে তৈরি হলো? আচ্ছা, প্রথমে কথা নিরপেক্ষভাবে আহ গান্ধী দেশ ভারত, নেহেরুর দেশ ভারত, সুভাষ বসুর দেশ ভারত, সেই দেশে কি বিজেপি ক্ষমতায় আসেনি? বিজেপি তো একটি ধর্মভিত্তিক দল। কংগ্রেসের লৌহ কঠিন দুর্গ ভেদ করে কমিউনিস্টদের আপনার মাথার উপর কাঁঠাল রেখে আজকে কি বিজেপি সেখানে শাসন করছে না কয়েক টার্ম ধরে? বাংলাদেশে কেন উপমহাদেশ ধর্মভিত্তিক দলগুলো এক একবার করে ক্ষমতায় আসার একটা স্বপ্ন দেখা শুরু করেছে বেশ কিছুদিন থেকে, এবং সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশে বাস্তবায়িত হয়ে গেছে। আপনি বললেন, আমি সবসময় মনে করি বাংলাদেশে যদি দুটি রাজনৈতিক দলকে আপনি আসলেই মোকাবেলা করতে চান, কি হবে অন্যতম শক্তিশালী মোকাবেলা, তার একটি হচ্ছে বামপন্থী আর একটি হচ্ছে জামাত। কারণ এদের মিলিটেন্ট ফোর্স আছে, এরা রেজিমেন্টেড, আদর্শবাহী। এখন আদর্শটা আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আপনি বিএনপি হচ্ছে একটা ফর্মের, আপনার বোধহয় মনে আছে যে এক সময় খালেদা জিয়াকে একা করে দিয়ে, প্রয়াত বেগম খালেদা জিয়াকে একা করে দিয়ে সব নেতারা আস্তে আস্তে চলে গিয়েছিল। তখন আমার একটা বলেছিলাম যে এটা তো একটা প্ল্যাটফর্মের মতো, ক্যান্টনমেন্ট স্টেশন আসার আগেই মধ্যুর সাহেব ভাই নেমে চলে গেছে, যখন ক্যান্টনমেন্ট স্টেশন এসছে দেখা যাচ্ছে খালেদা জিয়া একা আছেন। এই ধরনের কোনো কিছু, এটা আওয়ামী লীগেও আছে, দলে দলে যায়, মিজান চৌধুরীরা চলে গেছে, এ চলে গেছে, ওই চলে গেছে, আবার ফিরে আসে। এই নাটকগুলো জামাতে হয় না, ইসলাম হবে না। কারণ তাদের একটা চেইন অফ কমান্ড আছে। আপনি আপনি বা আমাদের মতো যারা কথা বলছি বা আমরা ঘটনাগুলো দেখছি বা দেশের মানুষ, কেউ কি ধারণা করতে পেরেছিল যে এই মেটিকুলাস ডিজাইন বলেন আর যেভাবেই বলেন, অভ্যুত্থান বলেন, এই শক্তিটা জামাতের কাছে যাবে? তারা যে ছদ্মবেশে বা প্রকাশ্যে বা গোপনে কিভাবে নিজেদের সংগঠিত করেছে, এটার কাছ থেকে কিন্তু অন্যদের শেখার আছে বলে আমি মনে করি। শত্রুর কাছ থেকেও শিখতে হয়, শত্রুর কাছ থেকে শেখাটাই হচ্ছে উত্তম। আপনি জানেন রাবণ যখন রক্ত শয্যায় পড়ে গেছে, মারা যাচ্ছে, তখন রাম লক্ষ্মণকে নিয়ে রাবণের কাছে গিয়েছিল জানার জন্য যে কিভাবে ভালোভাবে দেশ শাসন করতে হয়, কিভাবে লঙ্কাকে তিনি স্বর্ণ লঙ্কা বানিয়েছিলেন। কারণ রাম বলতে পরম শত্রু হলেও তিনি যে একজন সার্থক রাজা তার কাছ থেকে আমার জানতে হবে। তো আওয়ামী লীগ এদের পরম শত্রু জামাত হলেও জামাতের কাছে কিন্তু কৌশল শেখার কোনো বিকল্প নেই। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, শুদ্ধ বলছি কেন, আমাদের দেশের মানুষের মনে, আমি কথা বলে যেটুকু দেখেছি আমার অভ্যেস থেকে, মানুষের মনে একটা জিনিস তো ঢুকেছে যে আমরা তো আওয়ামী লীগের আমলে আমরা বিএনপির আমলও দেখেছি, আমরা একটা নতুন আমল দেখতে চাই না। এবং এই নতুন আমল যদি কোনো কারণে অসাম্প্রদায়িক হয় কোনোভাবে, এবং যদি উন্নয়নের দিকে যায় এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, তাকে তো আপনি সরাতেও পারবেন না। এবং আপনি যেটা বললেন যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, এই বডি ল্যাঙ্গুয়েজ বা দেহের ভাষা বা শরীরের ভাষা চেঞ্জ হওয়ার প্রধান কারণ হচ্ছে তাদের আত্মবিশ্বাস। এবং এই আত্মবিশ্বাসটা গত 17 মাসে তারা অর্জন করেছে। একটা জিনিস খেয়াল করেন, আমি আগেও বলেছিলাম বোধহয় এই অনুষ্ঠানে, তারা কিন্তু কৌশলে একটা কাজ করেছে, তাদের এবং ঘর গুছিয়ে বিএনপির সামনের সারির লোকজনকে লুটপাট করা ঢুকছে। কাজেই গত 1.5 বছরে প্রমাণিত হচ্ছে বিএনপি অনেকদিন ভাড়ায়নি, পাওয়ার জন্য উচ্ছৃঙ্খল এবং লুটেরা হয়ে গেছে। এই কাজটা করতে পেরেছে সার্থক ভাবে। এবং আপনি খেয়াল করেন পার্ট অফ স্ট্র্যাটেজি, এটাও একটা কৌশল। এখন তারা ভোটের বাক্সে কি কৌশল এবং মানুষ মনোভাব, আমার কেন জানি মনে হয় তারা জিতলেও আমি অবাক হব না। নিরপেক্ষ এবং ফলাফল যদি ঠিকভাবে ঘোষিত হয়, তাহলে বিএনপি এবং জামাতের মধ্যেই একটা প্রবল লড়াই হওয়ার আভাস আমি পাই এবং দেখি। সেইখানে একমাত্র যারা মাঠে নেই, যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, খুব অদ্ভুত ভাবে আমি আর আপনি, আমাদের অস্তিত্ব আছে কিন্তু আমরা হাত নাড়তে পারবো না, পা নাড়তে পারবো না, মুখ নাড়তে পারবো না, এরকম ভাবে কার্যনিত হয়েছে, তাদের 20% বিএনপির দিকে, তাহলে সমীকরণটা হয়তো পরিবর্তিত হতে পারে। আর তারা ভোট বয়কট ডাক অনুসারে এবং তাদের আমি জানি না পলিসি অনুসারে, তাহলে রেজাল্ট কোন দিকে যাবে এটা কিন্তু নির্ণয় করা খুব মুশকিল। জামায়াত ইসলামী জিতলেও আমি অবাক হবো না। একটা কথা একটু বলবো ভেবেছিলাম, ওই যে জাতীয় গ্রন্থ কেন্দ্রের আফসানা চৌধুরী, খুব সুদর্শন একজন মহিলা, তাকে দেখলাম, হ্যাঁ,
অব্যাহতি দেওয়ার পরে তিনি অনেকগুলো এপিসোড লিখেন। একটা কথা খুব মজার বলেছেন যে কোনো এক ভদ্রলোক সচিব ছিলেন, তিনি তার স্ত্রীর জন্য 50টা কবিতার একটা বই বের করেছিলেন এবং ওই বইটা 1000 কপি জাতীয় গ্রন্থকেন্দ্র একাই কিনেছিল। তো ভাই, আমরা আমাদের স্ত্রীকে নিয়ে কবিতা লিখলে আপনারা 10টা কপি কিনতে পারেন না? আমরা এত খারাপ কবিতা লিখি বলেন তো? প্রত্যেকেরই তো অধিকার আছে স্ত্রীকে নিয়ে কবিতা লেখা। আপনি আপনি তো এটা দেখছেন, আপনি বই বিক্রির ব্যাপারটা দেখতেছেন, কিন্তু এটা যে ওই কথা বলার মাধ্যমে উনি যে বাংলাদেশের তাবৎ পুরুষদের বিপদে ফেলে দিয়েছেন, এটা খেয়াল করেছেন? এখন তো আপনি কবিতা লিখতে পারেন, কিন্তু আপনি তো কিছু কিছু পারেন, আমি তো পারি না। এখন তো আমি আমার ঘরে বিপদে পড়ে যাবো যে ওই ভদ্রলোক 50টা কবিতা লিখলো তার স্ত্রীকে নিয়ে, তুমি কটা লেখলা? এই আফসানা বেগম তো বড় একটা ক্ষতি করে দিল। আমরা তো বিপদে আছি। হ্যাঁ, আমরা বিপদে আছি, তো আমাদের 100টা করে লিখতে হবে, নাহলে তো বাতি জুটবে না আমাদের, বুঝছেন? কিন্তু আমি শেষ কথাটা বলতে চাই, সবাই আমাদের দেশে ক্ষমতা তো হলে কথা বলে, ক্ষমতায় থাকতে কিন্তু বলে না। হ্যাঁ, ওরা চাকরি যাওয়ার পর বলেছেন। হ্যাঁ, মানে চাকরিটা ছাড়ার পরে উনি বলে, চাকরিতে এটা কোনো কথা উনি উল্লেখই করেননি, এবং এক্সটেনশন হলে হয়তো করতো না। তো এমনই, মানে কি বলবো, এটাই আমাদের নিয়তি, আমাদের কিছু করার নেই। আসলে এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি খেয়াল করেছেন যে নির্বাচন কিন্তু যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করছে। একদল যদি কোনো একটা প্রতিশ্রুতি দিচ্ছে, আরেক দল সেই প্রতিশ্রুতি যে যথাযথ নয় সেটা বলছে, আবার পাল্টা তাদের উপর ব্লেম দিচ্ছে। এই যে ব্লেম গেম শুরু হয়েছে, এটা একদিক দিয়ে শুনতে ভালোই লাগে। আমি নিজে তো খুব একটা আনহ্যাপি না এই কারণে এই বলা বলির মাধ্যমে হয়তো পরস্পরকে উন্মোচিত করছে, এটা আমরা দেখে খুব মজাই পাচ্ছি। কিন্তু আমার কথা হলো কি, যে আমরা তো একটা নতুন রাষ্ট্রের দিকে যেতে চাচ্ছি, আমরা তো একটা নতুন শাসনের দিকে যেতে চাচ্ছি। আমরা যা চাই আগামী সরকারের কাছ থেকে, অথবা এই সরকারের সর্বশেষ যে কাজ নির্বাচন, সেই নির্বাচন থেকে সেটা পাওয়ার ক্ষেত্রে এই সমস্ত ঘটনা প্রবাহ কতটুকু সহায়ক বলে আপনি মনে করেন? আপনি দেখেন যে নির্বাচন যতই ঘনিয়ে আসতেছে এবং আসবে, আর উত্তেজনা ততই বাড়বে, এবং একজনের সাথে কথা কাটাকাটি, এক দলের সাথে আরেক দলের অভিযোগ পাল্টা অভিযোগ, এগুলি নির্বাচনের একটা অনুষঙ্গ। এগুলিকে আমি মনে করি কি যে এটা ইটস নট এ ব্যাড সাইন, ইটস এ হেলথি ইস্যু, হেলথি বিষয়, যে একদল বলছে এই কথা, আরেক দল সেটাকে নাকচ করে দিচ্ছে। এতে আপনার বিষয়টা আরো বেশি জনগণের কাছে ফুটে উঠতেছে। যেটা ভয়ঙ্কর হতে পারে যদি এরা অ্যাকচুয়ালি মারামারিতে জড়িয়ে যেত কিংবা যেতে পারে, এরকম যদি হয় তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক নির্বাচনের জন্য। তবে আরেকটা কথা আপনি বলছেন যে এরা নানাবিধ দিচ্ছে, নানাবিধ প্রতিশ্রুতি দিচ্ছে জনগণকে। আসলে এই প্রতিশ্রুতিগুলির কোনো ভ্যালু আমি একজন সচেতন নাগরিক হিসেবে দেখি না, কারণ এরা এইসব কথা রাখে না। আপনি দেখবেন যে গত নির্বাচনগুলিতে, ধরেন আওয়ামী লীগ 2008 সনে আপনার বিশাল একটা গান বাইর করলো, বিরাট গান, সেখানে বললো যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে এবং 10 টাকা চাল খাওয়ানো হবে। তারা 50-60 টাকায় চাল খাওয়াইছে, ঘরে ঘরে চাকরি দিচ্ছে, চাকরি বিক্রি করছে। এরা চাকরি বিক্রি করছে, কোনো একটা চাকরি আর কেউ পায় নাই। চাকরি সকল মালিক হয়ে গেছিল এই আওয়ামী লীগের বড় বড় নেতারা, তাদের কাছ থেকে চাকরি কিনতে হইতো। সুতরাং, এবং আমরা কি করছি, আমরা প্রতিবাদ করছি, কিন্তু তারা তো কোনো কানে নেয়নি। এখন যেমন তারা ভিজিটি কার্ড দিছিল, দুস্থ ভাতাদের কার্ড দিছিল, কারণ কিছু উপকার হয়েছে, আমি বলবো না উপকার হয় নাই, কিন্তু কাদের দিছিল? যারা আপনার তাদের ভোটার, যারা তাদের তল্পি বাহক, তাদেরকে দিচ্ছিল। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা এক একটা কার্ডের জন্য 3000, 2500, 2000 করে টাকা নিছে, এটাও তো আমরা জানি। এখন আবার একটা কার্ডের আসছে,
কার্ড দেখাচ্ছে এক একজনকে, ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড মানে কি? আপনার কৃষি কার্ড, এটার মানে কি? আমাকে জিনিসপত্রকে ফ্রি দেওয়া হবে? আমাকে কি জিনিসপত্র ফ্রি দেওয়া হবে? এই ভর্তুকি কে দেবে? এই ভর্তুকি কোথা থেকে আসবে? আরেকটা বিষয়, এই যে যে দুস্থ কার্ড ঠার্ডগুলি দেওয়া হয়েছে, সেগুলির কি হবে? দুস্থ মাতাদের কার্ড, তারপরে আপনার কাজের কাবিখা, এই যে এইসব অনেক রকমের প্রোগ্রাম ছিল, সে প্রোগ্রামগুলি যদি, অনেকগুলি ছিল ফল্টি, সেগুলিকে আপনার কারেক্ট করা দরকার। আমি বলবো না যে বাতিল করা দরকার, সেগুলিকে আরো বেশি স্বচ্ছ করা দরকার। যারা বৃদ্ধ, প্রকৃতপক্ষে বৃদ্ধ, তাদেরকে দেওয়া দরকার এইসব সাহায্য। সোশ্যাল সেফটি নেট থাকা উচিত। সেই সোশ্যাল সেফটি নেটটা আমরা রাজনৈতিক কারণে ব্যবহার করতেছি। এগুলি আপনাদের, আমাদের বিবেচনায় নিতে হবে। মোদ্দা কথা হলো আচ্ছা, যে রাজনৈতিক দলগুলি আপনার ইস্তেহার দিবে, অনেক কিছু বলবে, কিন্তু সেইখানে একটা পাকিয়ে গেছে, জট পাকিয়ে গেছে কি, যেমন বিএনপির ৩১ দফা তারা কায়েম করবে, তারা ইমপ্লিমেন্ট করবে, কিন্তু হোয়াট অ্যাবাউট ইয়োর সংস্কার, জুলাই সনদ? জুলাই সনদের সাথে অনেক জায়গায় সাংগঠনিক আছে, এবং জুলাই সনদ আপনি কায়েম করবেন না ৩১ দফা কায়েম করবেন, নাকি দি প্ল্যান কায়েম করবেন? আমরা তো বলতে হবে। আমরা আম জনতা আসলেই আমরা বোকা কিনা জানি না, নাকি নির্বোধ হয়ে গেলাম আমরা সবাই, যে এইসব কথা, এই ৩১ দফা যদি কায়েম করে, তাহলে কি আপনার ওই, এই যে ইসের কি বলে, ওই সংস্কার কি হবে? সেখানে তো সাইন করে বসে আছে সবাই, সেখানে সাইন করে বসে আছে। এখন সংস্কার যদি করতে যায়, তাহলে ৩১ দফা কি আচ্ছা, কায়েম হবে? আপনি যে সংস্কারের সাইন করাটাকে তো সিরিয়াসলি নিচ্ছেন, আমার তো মনে হয় তারা এই সিগনেচারটা করেছে কেবলমাত্র করার জন্য করেছে। আপনি কি এটা টের পাচ্ছেন না? এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের অনেক মানে আপনার অযোগ্যতা, অকর্মণ্যতা অথবা অপকর্ম, এগুলো নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল দেশে কখনো একটা শব্দ উচ্চারণ করছে না। কেন করছে না? কারণ তাদের মাথায় একটাই চিন্তা, যে কোনোভাবে খেলে নির্বাচনটা হয়ে যায়। আমার মনে হয় সেই কারণে তারা বলছে যে সাইন করে আসছে। কিন্তু তারা যদি সেই সিগনেচারটা মিনি করতো, ওখানে তো লেখা আছে ভাই যে ৫% আসনে নারীদেরকে মনোনয়ন দিবে, এবং এটা ওখানে স্পষ্ট হবে, এটাও লেখা আছে এই নির্বাচন থেকেই দিবে। জামাত তো দিচ্ছে 0%। আপনি বিএনপির কথা বাদ দেন, বিএনপি ৩ দফা নিয়ে আসছে, জামাত কেন 0% করলো? এটা বোঝান আপনি আমার, এটা নিয়ে না, তাদের মধ্যে জামাত কোনো লজ্জা আছে? জামাত তো নীতিগত ভাবে মহিলাদেরকে ওই পরিসরে নিতে চায় না। তারা বলছে যে আমাদের এখানে মজলিসে শুরায় ১০০ মতো আছে, কিন্তু সংসদে তারা দে আর নট রেডি টু টেক দেম টু দি পার্লামেন্ট। এই কথা কিন্তু বলছে, যখন সময় হবে তখন তারা নিবে। অর্থাৎ এইখানে পুরুষদের কথাটাই, সময় হয়েছে কিংবা হবে, এটা আমরা কি করে যখন বুঝবো? জামাতের পুরুষ সদস্যরা যখন ডিসিশন নিবে, তখন মহিলা সদস্যরা যাইতে পারবে। এখানে এটাই হচ্ছে তাদের তাদের আসলে খুবই দুর্ভাগ্যজনক যে আমরা এই বিষয়গুলি করলাম না। আপনি দেখেন, বিএনপি এখন বলতেছে যে আমাদের এখানে সাইন করতে হয়েছে, নাহলে তার নির্বাচন দেয় না। আবাস ইঙ্গিতে কেউ প্রকাশ্যে বলতেছে আমরা একটু সাইন করছি নির্বাচন পাওয়ার জন্য, আবার সাইন করে তারা বলতেছে আমরা এটাকে না ভোট পাবলিকে দিলে দিবে, আমরা জানি না কিছু। এট দ্য সেম টাইম এই এনসিপি সাইন করে নাই। এনসিপি কিন্তু এই এই জুলাই সনদের সিগনেচারি না। এখন তারা আবার এটা নিয়ে ঝাঁপাই পড়ছে যে না, এখানে করতে হবে, এই জুলাই সনদ কার্যকরী করতে হবে। জুলাই সনদ কার্যকরী কিভাবে করবে? এটা একটা আপনার সোনার পাথর বাটি। সেখানে ৮৪টা দফা আছে জুলাই সনদে। সেই ৮৪টা দফার মধ্যে অনেকগুলি দফা আছে যুবক উপযোগী এবং ভালো, যেটা আমরা অনেকেই চাই। যেমন আপনি ধরুন, এই যে এই টার্ম লিমিট করা, তারপর দলীয় প্রধান থাকতে পারবে না, প্রধানমন্ত্রী, তারপরে ক্ষমতার ভারসাম্য আনা, এইসব জিনিস, যেমন নারীদের ধীরে ধীরে ইনক্রিজ করা রিপ্রেজেন্টেশন সংসদে, এসব জিনিসগুলি ভালো। এট দ্য সেম টাইম সেইখানে কিন্তু একটা কিন্তু জটিলতা আছে। জটিলতা কি? জুলাই, এই যে গণভোটটা কিন্তু জুলাই সনদের উপরে একমাত্র না। সেখানে আপনি যে ব্যালট পেপারটা দেখেন, যেটা আলটিমেট ডকুমেন্ট, ব্যালটে আপনি যখন হাত দিবেন তখন ওই ব্যালটে যা আছে ওইটা অক্ষরে অক্ষরে প্রতিপালিত করতে হবে। সেখানে আছে যে
জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ আদেশ 2025 এবং জুলাই সনদের উপরে জুলাই সনদ কি আপনি সমর্থন করেন কিনা, হা কিংবা না, হা কিংবা না। এখন আপনি দেখেন জুলাই সনদ বাস্তবায়ন যে অধ্যাদেশ 3 নভেম্বর গত বছরের এটা করছে, ওটার মধ্যে কিন্তু অনেক জিনিস আছে যেগুলি কিন্তু আপনার বিরাট একটা সমস্যার সৃষ্টি করবে। যেমন বলা হয়েছে যে আর্টিকেল, যে এই কয়েকটা সমস্ত আর্টিকেল ডিটেল গুলো মঞ্জুর ভাই, এই ডিটেল গুলো যদি থাকে, এই ডিটেল গুলি সহ কিন্তু তারা কিন্তু এগুলি ক্লিয়ার করছে না। ক্লিয়ার না করার কারণে তারপরে পাবলিককে তারা প্ররোচিত করছে ওরা হা দাও। তো এখন এই প্ররোচনাটা কতটুকু নৈতিকভাবে ঠিক বেঠিক এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আপনিও করেছেন। কাজে সে আলোচনা করে আর লাভ নাই, কারণ তারা তো নির্লজ্জের মতো বলেই যাচ্ছে। কালকে দেখলাম যে একটা টিভিতে আলী রিয়াজ বলতেছে যে যারা জুলাই সনদে না দিবে আপনারা কি তাদের প্রতিনিধি না, নাকি না আমরা তাদের প্রতিনিধি না। এটা আলী রিয়াজ বলতেছে। আলী রিয়াজ যদি তাদের প্রতিনিধি না হয় তাহলে তাদের ট্যাক্সের টাকা কি তার বেতন হচ্ছে না? তো হচ্ছে না। এই লোকগুলি তো নির্লজ্জ, আপনি কি বলবেন? যাই হোক, আমি একটু অন্য প্রশ্ন। এই লোকগুলি শুধু নির্লজ্জ নয়, এগুলি আপনার এদের ব্রেনে গার্বেজ বোঝায়। কতগুলি বিদেশি শকুন, আমি এদেরকে বিদেশি শকুন বলি, শকুন যখন ডেড বডি দেখে সেখানে তারা আইসা উড়ে উড়ে আসে। এই বিদেশি শকুনগুলি আইসা আপনার বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে। আলী রিয়াজ একটা ইন্টারভিউ আমি দেখছি, সেখানে সে বলছে যে আমি হা ভোটের পক্ষে। সেইখানে আপনার নৈতিকভাবে সরকার কোনো দিতে পারে না। সরকার এখানে নিরপেক্ষ ভূমিকায়, সরকার তো জনমত যাচাই করতে চাচ্ছে। সে তো জনমত যাচাই করার জন্য ইলেকশন কমিশনকে বলছে যে এই প্রশ্নগুলি আমি দিলাম, এই প্রশ্নগুলির পক্ষে কতজন আছে আর বিপক্ষে কতজন আছে আমি জানতে চাই, তারপরে আমি ডিসিশন নিব। ভালো কথা। তুমি এক পক্ষের এসে দাঁড়াইছো কেন? তুমি যখন বলো যে না ভোট যারা দিবে তারা। আচ্ছা, এখন একটা তারা কথা আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো গিয়া আমরা এতকাল দেখেছি যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক জাতীয় পার্টি তারা তৃতীয় এবং চতুর্থ দল হিসাবে পুরোনো বড় দলের সঙ্গে মিলে হয় তা শেয়ারতে চায় অথবা বিরোধী দলের সঙ্গে একটু শক্ত অবস্থানে থাকতে চায়। এই আমরা দেখেছি আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে জামায়াত হয়ে গিয়েছে প্রধান দুই দলের এক। এবং দিন যত যাচ্ছে তারা এমন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন এমন একটা হাইপ তুলেছে যে মনে হচ্ছে যে জামাত বুঝি ক্ষমতায় চলে আসবে। এই ক্ষেত্রে আবার দেখলাম আমি যে আমাদের একজন সাবেক, বাংলাদেশের একজন সাবেক কূটনীতিক, মানে ভারতীয় কূটনীতিক আর কি, কারণ ভারতের কূটনীতিকরা এখন কি বলেন না বলেন সেটা তো আমরা একটু আমাদের জন্য ম্যাটার করে। হর্ষবর্ধন শ্রীংলা দূতাবাসের রাষ্ট্রদূত হাই কমিশনার ছিলেন, তিনি বলতেছেন যে নির্বাচনে অনিয়ম হলেই জামাত কেবল ক্ষমতায় আসতে পারবে। তো আমার কথা হলো, প্রশ্নটা আপনার কাছে যেটা, যে আসলে জামাতের সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? কথাটা হলো যে নির্বাচনে অনিয়ম ছাড়া জামাত ক্ষমতা আসতে পারবে না, এটা হর্ষবর্ধন শ্রীংলাই বা কিভাবে বলেন? শুনেন, হর্ষবর্ধন শ্রীংলা তো একজন ডিপ্লোম্যাট, উনি ডিপ্লোম্যাটিক ওয়েতে বলছে যে অনিয়ম হলে, অর্থাৎ জামাতের পক্ষে চুরি না করে এইখানে ভালো একটা কিছু রেজাল্ট করা সম্ভব না, এই কথাটাই উনি একটু আড়ালে আপনারে বললেন। আমি আপনার দেখেন জামাতকে, আমার কাছে মনে হচ্ছে জামাত সোশ্যাল মিডিয়াকে খুব ক্লেভারলি ইউজ করে তারা একটা হাইপ তৈরি করছে। জামাত এখন আসলে একটা পেপার টাইগার, কাগজে বাঘ। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই, আপনি দেখবেন যে গত 35 বছরে 8টা নির্বাচন হয়েছে। 4টে নির্বাচন হয়েছে কেয়ারটেকারের আন্ডারে, যে নির্বাচনগুলিকে গ্রহণযোগ্য বলে ব্যাপক সংখ্যক লোক মনে করে, বাকিগুলিকে নির্বাচন হিসেবেই ধরে না। যেমন আপনার 14 সনের, 2014 সনের, 18 সনের, 24 সনের, 96 ফেব্রুয়ারি, এগুলি ধরে না, এগুলি কোনো ডাটার কোনো ভ্যালিডিটি নাই। কিন্তু 91 ইলেকশন, 96 জুনের ইলেকশন, 2001 ইলেকশন, 2008 ইলেকশনের যে রেজাল্ট মোটামুটি কেন অত্যন্ত গ্রহণযোগ্য হিসাবে গণ্য হয়। এখানে দেখেন জামাত এই 4টা ইলেকশনে টোটাল সিট পাইছে 40টা। এই 4টি ইলেকশনে, 91-এর, 96 জুন, 2001, 2008-এ। সেই ক্ষেত্রে এই 4টি ইলেকশনে জাতীয় পার্টি পাইছে 108টা সিট, মানে 2.5 গুণেরও বেশি। আর বিএনপি পাইছে 479টা সিট।
আর আওয়ামী লীগ পাইছে 526টা। এখন আপনি পপুলার এটা দেখেন, জামাতের এই 4টি ইলেকশনের অ্যাভারেজ ছিল 7.43, মানে পপুলার ভোট, আর জাতীয় পার্টির ছিল 10.43। এখন আপনি চিন্তা করেন যে বিরাট একটা পার্থক্য, কিন্তু 3% মতো পার্থক্য। কিন্তু তার থেকে বড় একটা কথা আছে, জামাত এই 40টা সিট পাইছে কোন ইয়ারে জামাত 91-এ বিএনপির সাথে যখন একটা অলিখিত সমন্বয় ছিল তার, সেই সময় সিট পাইছিল 18টা। আবার 2001-এ যখন আবারও বিএনপির সাথে তারা জোট করে ইলেকশন করছে, তখনও পাইছে 17টা। যখন সে একা ইলেকশন করছে 96-এ জুনে, সে একা ইলেকশন করছে, সিট পাইছে 3টা। 2008-এ সে একা ইলেকশন করছে, সিট পাইছে 2টা। এখন এই 2টা ইলেকশনের আপনি চিন্তা করে দেখেন, এভারেজ হচ্ছে 2.5টা। মঞ্জুর ভাই, হ্যাঁ, এখানে আপনার কথার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনি আগের রেজাল্ট দিয়ে কি সবসময় বর্তমান রেজাল্টকে আপনি প্রিডিক্ট করতে পারেন? যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে শ্রীলঙ্কার যে বর্তমান যে পলিটিক্যাল পার্টি, তারা ক্ষমতাসীন পার্টি, ন্যাশনাল পিপলস পাওয়ার, তারা কিন্তু এর আগের নির্বাচনে 2020-এর নির্বাচনে আসন পেয়েছিল মাত্র 3টা। এইবার তারা পেয়েছে 159টা, পেয়ে তারা ক্ষমতায় গেছে, মানে মাত্র 2 বছরের ব্যবধান। আগের আসন নিয়ে কি বর্তমানের অবস্থানটাকে ব্যাখ্যা করা যাবে? না, আপনি শুনেন, পপুলার ভোটের মাধ্যমে অনেক সময় প্রেডিক্ট করা যায় না। আমরা 2001 সনে কি দেখছি, আপনার সেইখানে এই 0.1% কম ভোট পাইছিল আওয়ামী লীগ, কিন্তু সিট পাইছিল 93টা কম। 192টা পাইছিল আপনার এই 193টা পাইছিল বিএনপি, 62টা পাইছিল আওয়ামী লীগ। ভোটের পার্থক্য ছিল লেস দেন 1%। এগুলি এই পার্লামেন্টারি ইলেকশন এগুলি সম্ভব, কিন্তু আপনার জামাত ম্যাক্সিমাম পার্সেন্টেজ ছিল তার ভোটের 91-এ আপনার 12% ম্যাক্সিমাম। তো জামাতের আপনি যদি লক্ষ্য করেন কোন কোন সিট গুলি, সেটাও তো সুনির্দিষ্ট ভাবে অনেকেই বলতে পারেন। যেমন আপনার সাতক্ষীরায় তার প্রভাব আছে, সেখানে 2টা সিট 3টা সিট সে পেয়ে যাবে, গাইবান্ধায় পেয়ে যাবে, হয়তো আপনার দিনাজপুরে পাবে, আপনার ঢাকায় সে একটা সিট পাবে বলে আমি ধারণা করি না। ঢাকায় সে একটা সিটও পাবে না, তো ভালো করবে, পপুলারিটি তার বাড়বে, পপুলারিটি বাড়বে। কিন্তু এইখানে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, তাহলে জামাত ম্যাক্সিমাম 20টার বেশি সিট সে পাবে না। কারণ হলো যে তার যেটা ছিল, আওয়ামী লীগের ভোটের আশা সে করছিল, কারণ তারা কেস করে নাই, এবং তারা অনেক আওয়ামী লীগ নেতাদের বাড়িতে চাউলের বস্তা পাঠাইছে, যারা একটু কষ্টে আছে তাদেরকে হেল্প করছে। সেই যে একটা সহানুভূতি ভোট পাওয়ার যে আশাটা ছিল, সেইটা গুলে বালি পড়ে গেছে এনসিপি কে যখন নিছে। এনসিপি এবং জামাতের এই যে একটা জোট হওয়াটা এনসিপির জন্য ক্ষতিকর হয়েছে। এই নাসিরুদ্দিন পাটোয়ারি ফেস করতেছে, জামাতের সাথে গেছেন কেন? আর জামাতেরও ক্ষতি হয়েছে যে আওয়ামী লীগ বলতে তুমি তো এনসিপির সাথে গেছো। এই 2টা পার্টির জন্য এটা একটা অশুভ ডিসিশন ছিল। আলাদা আলাদা করলে হয়তো তারা কিছুটা বেটার করতে পারতো। এখন আপনি দেখেন যে আমরা সবকিছু নিয়ে আলোচনা করি, জামাত বাঘের বাচ্চা হয়ে আসছে, এই এনসিপি আসছে, বিএনপি আসছে, কিন্তু একটা জিনিস চিন্তা করি না যে বাংলাদেশের 30%-এর মতো ভোটার আছে আপনার আওয়ামী লীগের, তাদের ক্যান্ডিডেট নাই, এবং তারা কিন্তু অনেকটা দিশেহারা, তারা কাকে ভোট দেবে, কেমনে দিবে, এই যে দিশেহারা অবস্থা, তাদের মালে গনিমত অবস্থা, এটি কিন্তু রাজনীতির জন্য একটা মানে অশুভ চিহ্ন, অশুভ সংকেত। তারা কোথায় ভোট দেবে? এই আওয়ামী লীগের ভোটকে তারা বিবেচনায় আনে না, বিবেচনায় না, তারা কিন্তু নানাবিধ ক্যালকুলেশন করে যাচ্ছে। এগুলি দেখতে হবে। আজকে দেখেন যে বিএনপির প্রায় 79টা সিটে বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াইছে। বিদ্রোহী ক্যান্ডিডেটদের সাকসেসের এইটা সম্ভাবনা অনেক বেশি, 50%। আমার মনে হয় 30-40টা বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট উইন করে যাবে একেবারে অবভিয়াসলি। যেমন 2000 আপনি যে কথাটা বললেন যে 79টা আসনে তারা বিদ্রোহী ক্যান্ডিডেট আছে, তার থেকে আপনি ধারণা করেছেন প্রায় 40টার মতো বিএনপি বিদ্রোহী ক্যান্ডিডেট জিতে যাবে। আমার প্রশ্ন হলো এখানে যে যেগুলোতে না জিতবে, যেগুলোতে জিততে পারবে না, ধরা যাক আরো 40টার মতো আসনে তাদের বিদ্রোহী ক্যান্ডিডেট আছে কিন্তু জিততো না, কিন্তু এই না জিতলেও তাদের উপস্থিতিটাই কি বিএনপির
আপনার অবস্থানটাকে একটু দুর্বল করে দিবে না? অফকোর্স তাদের তো ধানের শীষে তারা তো নির্বাচন করবে না, তারা কেউ করবে ফুটবলে, কেউ করবে তাহলে আনারসে, কেউ করবে যদি বিএনপি দুর্বল হয়ে যায়, সেটা কি প্রোগ্রামে হ্যাঁ জামাতের জন্য পজিটিভ হবে না? বিএনপি, হ্যাঁ জামাতের জন্য বিএনপি এমন একটা হইতে পারে, এমন একটা যদি জাতীয় পার্টিতে বেশ ভোট যাবে, আওয়ামী লীগের ভোট বেশ কিছু শেষ পর্যন্ত পানি গড়ায় ওইদিকেই চলে যাবে। জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারির যে কথা যে তারা 70টা সিটে জিততে পারে, আমিও একমত। 70 বা ওই ধরনের 60 70 কিংবা 80টা সিট জিততে পারে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের তো আবার আছে 30-40টা সিট আছে, যেভাবে যেই উইন করুক তারা শেখ হাসিনার বা আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের এমপি, তারা তারা ইন্ডিপেন্ডেন্ট আসবে, কিন্তু তারা আওয়ামী লীগের এজেন্ডা নিয়েই আসবে মাঠে, এটা তো বোঝাই যায়। সেক্ষেত্রে বিএনপির পক্ষে 151টা সিট নাও পাওয়া যেতে পারে, তার হয়তো কোয়ালিশন করতে হইতে পারে, তার ওই বিদ্রোহীদের সাথেই কোয়ালিশন করতে হইতে পারে, কারণ সেটা হবে কোয়ালিশন। কারণ তারা তো ওই ওই সিম্বল নিয়ে আসে নাই, তারা তো বিএনপির ক্যান্ডিডেট হিসেবে আসে, তারা আসছে নিজস্ব ভাবে। সুতরাং একটা কোয়ালিশন গভর্নমেন্ট হওয়ার সম্ভাবনাকে উড়েই দেওয়া যায় না কিন্তু। আচ্ছা, আপনি তাহলে কোয়ালিশন গভর্নমেন্টের একটা সম্ভাবনা দেখছেন? জি আমি দেখি, যদি আমি দেখি যে এই বর্তমানে এই যে পরিস্থিতিতে ভোটের মাঠে যারা যারা কারা কোন দিকে ভোট দিবে, আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে যাবে, জাতীয় পার্টি কিভাবে নিজেদেরকে সুসংগঠিত করবে, এবং এট দ্য সেম টাইম জামাতের যে এই যে একটা হাইপ তুলে রাখছে, যে হাইপের পেছনে আপনি যদি ভালো মতো করে দেখেন, তদন্ত করে দেখেন, দেখবেন কারণ ভোটিং প্যাটার্নটা গ্রামের ভাস্ট এরিয়া ধরে, আমাদের যে ভোটিং প্যাটার্নটা সেটা শুধুমাত্র চাউলের দাম ডালের দামের উপর নির্ভর করে না। তারা সেইখানে দেখেন কোন গোষ্ঠী, খানদের গোষ্ঠী কাকে সাপোর্ট করে, কার সাথে মোল্লাদের গন্ডগোল ছিল, কার সাথে চৌধুরীদের গন্ডগোল ছিল, কোন এই ফ্যামিলি টাই এবং আত্মীয় স্বজনের কানেকশন, এগুলো একটা বিরাট ব্যাপার, সেগুলি আচ্ছা, একেবারে ইন্ডিভিজুয়াল হয় না। এক এক দল এক এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, লোকে শুনতেছে। কেউ বেহেস্তের টিকিট বিক্রির কথা বলছে, কেউ ইহকাল পরকালের কথা বলছে, কেউ ফ্যামিলি কার্ডের কথা বলছে। আপনার কি মনে হয় যে মানে ভোটারদের জন্য, ভোটাররা যখন ভোট দিতে যাবে তখন তারা কোন ইস্যুটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে? এটা কি দুর্নীতি হতে পারে, তারা একটা হচ্ছে কি, যারা সুশাসন ডাই হতে পারে? হার্ড, যারা ডাই হার্ড পার্টিজান লোক, যেমন বিএনপির সবসময় বিএনপি কে সাপোর্ট করছে, যারা আওয়ামী লীগকে জি, সাপোর্ট করছে, যারা আপনি ধরেন জামাতকে সাপোর্ট করছে, তারা আপনি যে যা কিছুই বলেন না কেন, যে যে কার্ডই দেখাক, যে যে প্রলোভনী দেখাক, তারা তাদের ইসে, তাদের মার্কাই তার সীমাবদ্ধ থাকবে। কিন্তু এখানে এখানে যেটা ডিসাইডিং ফোর্স হবে আওয়ামী লীগের ভোটাররা, তারা দেখবে যে কোন ক্যান্ডিডেটটা তাদের জন্য সুটেবল, তাদেরকে নতুন ভাবে মামলায় জড়াবে না, তাদেরকে নতুন যেসব মামলা হয়েছে সেসব মামলা থেকে হয়তো তারা মুক্তি দেওয়ার চেষ্টা করবে। এবং আপনি দেখেন যে এই যে নুরুল হক নূর, নুরুল হক নূর, সে এখন জোর দিয়ে বলতেছে এই ট্রাক মার্কা হচ্ছে ধানের শীষ এবং নৌকার প্রতীক, চিন্তা করে দেখেন। আবার আপনার হারুন আর রশিদ চাঁপাইনবাবগঞ্জের, উনি বললো যে আওয়ামী লীগের কোন নেতাকে যদি ধরা হয় তাহলে থানা ঘেরাও দিবে, থানা ঘেরাও দিবে, এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। এখানে ডিসাইডিং ফ্যাক্টরই হচ্ছে আওয়ামী ভোটার। এখন আওয়ামী ভোটারকে আপনি কিভাবে কাছে নিতে পারেন? এই যে দেখেন আপনার যে ওই যে অ্যাটর্নি জেনারেল, উনি বলছে যে আমি তো আওয়ামী লীগকে ব্যান করতে চাইনি। আপনি দেখেন কথা ঘুরে গেছে, কারণ ভোটারদেরকে কাছে নেওয়ার জন্য এক একজন এক এক রকমের প্রতিশ্রুতি দিচ্ছে। এই জায়গায় আপনার যে পার্টি যেখানে যেখানে স্পেশালি যেখানে বিদ্রোহী ক্যান্ডিডেট হয়ে গেছে, সেখানে তো বিএনপির ক্যান্ডিডেট নাজুক অবস্থায় আছে। বেশিরভাগ জায়গায় বিএনপি ক্যান্ডিডেটরা আপনার 50%-এর নিচে, 50%-এর উপরে কিছু জায়গায় আছে, কক্সবাজারে আছে, আছে ভোট, আর মানে একদম কোর কোর সিটগুলি বিএনপির। কিন্তু বেশিরভাগ জায়গায় আপনার ওই 50%, 40%, 30% এইভাবে আছে। 50%ও যদি থাকে, দুইটা একটা বিদ্রোহী ক্যান্ডিডেট থাকা মানে ভোট দুই ভাগ হয়ে গেছে। সেখানে যদি 10% আওয়ামী ভোট যায়, বাকি যদি আওয়ামী লীগের ভোট যায়, তাহলে সেই বিদ্রোহী ক্যান্ডিডেট উইন করে যায়। এখন তারা কি বিদ্রোহী ক্যান্ডিডেটকে দিবে না ধানের শীষের ভোটে দেবে? ধানের শীষে তাদের একটা নীতিগত বাধা আসে, ধানের শীষে তারা ভোট দিতে চায় না, তারা ওই সিল মারতে তাদের একটা ইনহিবিশন, একটা
অনীহা থেকে যায়। কিন্তু অন্য মার্কায়, মার্কা ইজ ইম্পর্টেন্ট বাংলাদেশে, অন্য মার্কায় ভোট দিতে তাদের ওই ইনহিবিশনটা থাকে না। আমি তো ধানের শীষে ভোট দেইনি, আমি দিচ্ছি আরেককে, সে তো ধানের শীষে পার্টিও না, সে তো কিন্তু ওই ধরনের কি আপনার মানে তাদের মানসিক বাধা কি দাঁড়িপাল্লার জন্য নেই? দাঁড়িপাল্লার জন্য না, দাঁড়িপাল্লার জন্য যেটা হচ্ছে সম্পূর্ণভাবে লোকাল, যদি সম্পূর্ণভাবে লোকাল এই, আর দাঁড়িপাল্লার তো সেরকম ক্যান্ডিডেট, সেরকম তো অবস্থান নাই। অনেক জায়গায় দাঁড়িপাল্লার 1% ভোট নাই, 2% ভোট নাই, 3% ভোট নাই। আপনি একটা আইসিইউ রুগীকে তো একেবারে যত রক্ত দেন না কেন সে সুস্থ হবে না। আপনি যার একটা মিনিমাম ভোটার বেজ আছে, যেমন আছে জাতীয় পার্টির অনেক জায়গায় আছে, সব জায়গায় নাই। জামাতেরও আছে, জামাতের যেখানে আছে সেখানে হয়েই যাবে, সেখানে তার ভোট ফিক্স করা। এখন কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের ভোট জামাতে যাইতে পারে এবং যাবেও পার্সোনাল ইস্যু, যেহেতু তারা মামলা দেয় নাই। সবচেয়ে বিএনপির ক্ষতি হয়ে গেছে যে বিএনপির লোকেরা ব্যাপক মামলা দিচ্ছে, মামলা দিয়া, আমি কিছু কিছু কাহিনী জানি, মামলা দিয়া চাঁদাবাজি করছে, ব্যাপকভাবে চাঁদাবাজি করছে। এইটা বিএনপির জন্য সর্বনাশ হয়ে গেছে। আওয়ামী লীগের ভোটাররা মূলত বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেটকে ভোট দেবে, মূলত দিলে পরে। সেই জন্যই আমি ওই থিওরির উপর ভিত্তি করে আমি বলতেছি যে বিএনপির এবার বিদ্রোহী ক্যান্ডিডেটদের অনেকেই উইন করবে। যদি উইন করার অবস্থা না হইতো তারা কিন্তু উল্টো করে যেত। আপনি চিন্তা করেন যে ইলেকশনে একটা ডায়নামিক্স আছে, দাঁড়ায় যদি দেখে যে ফিল খারাপ, আশ্বাস পাইতেছে না, লোকজন তাকে দিচ্ছে না, তখন কিন্তু ড্রপ করে ফেলায়। এখন তো ড্রপ করে নাই, এখন ড্রপ করে, তার মানে তাদের একটা ভায়াবল পাথ টু ভিক্টরি, এটা তারা দেখতেছে যে তারা বিজয়ী হইতে পারে। এই জিনিসগুলি মিলাইলে আপনি দেখবেন যে বিএনপি যে এক ধাক্কায় 200 সিট পায়, এটা মানে ভাঙচুর হয়ে যাবে, দুনিয়ার একটা কোনা ভেঙে নিয়ে চলে আসবে, এই ধরনের ঘটনা ঘটবে না। একটা এক্সাইটিং ইলেকশন হবে। সেই ইলেকশনে আমি প্রেডিক্ট করি বিএনপি মোস্ট লাইকলি কোয়ালিশন করতে হবে তার ক্যান্ডিডেটদের সাথে, তার লোকজন ফরমার তার সাথে মিলে তাদের হয়তো একটা সরকার গঠন করতে হইতে পারে।